প্রিয় শ্রোতা, ফেইবেলে স্বাগতম। কিভাবে সম্ভব একটি ১২ বছরের একটি মেয়ে প্রেগনেন্ট হয়ে পরপর দুটি শিশু সন্তান জন্ম দিল, তাও আবার সুস্থ সবল? যদিও এটা অসম্ভব, কিন্তু এই ঘটনাটি শুনে আপনি সত্যিই হতভম্ব হয়ে যাবেন। এবং সবচেয়ে আশ্চর্যের ব্যাপার হল, মেয়েটির ছিল না কোনো স্বামী, সে সম্পূর্ণ ভার্জিন ছিল। তবে অনেকেরই প্রশ্ন, এত ছোট বাচ্চা স্বামীবিহীন মেয়েটির সাথে কিভাবে এমন ঘটনা ঘটল? পুরো পাকিস্তান জুড়ে এই কাহিনী নিয়ে এখন চলছে তুমুল আলোচনা, আর ইন্টারনেট জুড়ে এই খবর সবার মনে প্রশ্নের ঝড় তুলেছে। আপনি যদি পুরো ঘটনাটি শোনেন, আমি গ্যারান্টি দিয়ে বলছি আপনি বিশ্বাস করতে পারবেন না। এই মেয়েটি দ্বারা এমনটাও করা সম্ভব হয়েছে কারণ তার পরিবারের কোনো লোকই প্রস্তুত ছিল না। আমাদের আজকের এই অবিশ্বাস্য ঘটনাটি শুধু শোনা নয়, বরং সবার জন্য একটি বড় শিক্ষা। বিশেষ করে যাদের পরিবারে ছোট মেয়েরা আছে, তারা অবশ্যই এই ভিডিওটি একদম শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন। চলুন তাহলে এবার শুরু করা যাক। পাকিস্তানের একটি ছোট শহরে বাস করত এক নিষ্পাপ মেয়ে, যার নাম সোহানা। বয়স ছিল মাত্র ১২ বছর। সে ছিল একদম যেন দেবদূতের মতো। তার মিষ্টি হাসি, টানা টানা চোখ আর মখমলের মতো চুল যেন যে কারোরই মন কেড়ে নিত। আশেপাশের সবাই তার মাধুর্য আর সহজ সরল স্বভাব দেখে মুগ্ধ হতো। তার বাবা ছিলেন মাছ ধরার নৌকার মাঝি, সপ্তাহের অধিকাংশ সময় সমুদ্রে কাটাতেন। বাড়িতে থাকত শুধু সোহানা এবং তার মা, আর মেয়ের মধ্যে ছিল গভীর বন্ধুত্ব। ছোট সোহানা ছিল মায়ের চোখের মণি, কিন্তু সেই শান্ত ছোট শহর আর সোহানার সাজানো গোছানো ছোট্ট দুনিয়ায় এমন একটি ঘটনা ঘটবে যা কারোরই কল্পনায় ছিল না। এমনকি তার মা, যিনি তাকে সবসময় নিজের চোখের মণির মতো আগলে রাখতেন, তেমন কিছু হবে তিনি কখনো ভাবতেও পারেননি। সেই দিনটি বদলে দিল আয়েশার জীবন। তার মায়ের শান্ত পৃথিবীও ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেল। মাত্র ১২ বছর বয়সে সোহানার পেটে অদ্ভুত এক পরিবর্তন দেখা দিতে শুরু করল। তার পেট দিন দিন বড় হচ্ছিল, যেন একজন গর্ভবতী মহিলার পেট। এই অস্বাভাবিক পরিবর্তন দেখে সোহানার মা গভীর দুশ্চিন্তায় পড়ে গেলেন। তিনি মেয়েকে বারবার জিজ্ঞেস করলেন, তোমার সাথে কেউ কি কোনো খারাপ আচরণ করেছে? কোনো ছেলে বা পুরুষের সাথে একা সময় কাটিয়েছ? সোহানা প্রতিবারই স্পষ্টভাবে জানিয়ে দিত, না মা, আমার সাথে এমন কিছুই হয়নি। আমি তো কখনোই কারোর কাছেই যাইনি, সবসময় তোমার সামনেই থাকি। তুমি নিজেই আমাকে স্কুলে দিয়ে আসো এবং নিয়ে আসো। আমি কখনোই কোনো ছেলের সাথে কথা বলিনি। তবুও সোহানার মায়ের মন থেকে সন্দেহ দূর হচ্ছিল না। তিনি চিন্তিতভাবে ভাবলেন, তাহলে মেয়ের পেটে এমন কেন হচ্ছে? এটা কি কোনো অসুখ? পেটটা দিন দিন এভাবে ফুলছে কেন? কয়েকবার ভাবলেন বিষয়টি তার স্বামীকে বলবেন, কিন্তু সঙ্গে সঙ্গেই মনে হলো, না, এখনই বলাটা ঠিক হবে না। তিনি হয়তো রেগে যাবেন, আমাকে দোষারোপ করবেন। প্রথমে আমি ডাক্তারের কাছে যাই, ডাক্তার দেখার পরে তাকে সবকিছুই জানিয়ে দেব। সিদ্ধান্ত নিয়ে সোহানার মা তাকে বললেন, তোমাকে আমি ডাক্তারের কাছে নিয়ে যাব। সোহানা অবাক হয়ে জিজ্ঞেস করল, কেন আম্মু, কি হয়েছে? মা শান্তভাবে বললেন, তোমার পেটটা অস্বাভাবিকভাবে বড় হয়ে যাচ্ছে, এর কারণ বুঝতে পারছি না। তোমার কি পেটে ব্যথা অনুভব হচ্ছে? সোহানা মাথা নাড়ল, না মা, আমার তো কোনো ব্যথা নেই, আমি তো একদম ঠিক আছি। মা ধীরে ধীরে বললেন, তাহলে তোমার পেট এমন ফুলছে কেন? কিছু তো একটা হয়েছে, আমি নিশ্চিন্ত হতে পারছি না, তাই ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। আগামীকাল তোমাকে নিয়ে যাব। সোহানা একটু ভয় পেয়ে বলল, আম্মু, ডাক্তার কি আমাকে ইনজেকশন দিবে? মা হেসে বললেন, আরে না, কোনো ইনজেকশন দিবে না, শুধু চেক করবে, কারণ কি সেটা জানতে হবে। আমি নিজেই খুব চিন্তিত আছি, তাই তোমার পেটের পরীক্ষা করানোটা জরুরি। সোহানা মায়ের দিকে তাকিয়ে বলল, ঠিক আছে আম্মু, আমি স্কুল থেকে এসে তোমার সাথে যাব। মা আশ্বস্ত হয়ে বললেন, ঠিক আছে, স্কুল ছুটি হওয়ার সঙ্গে সঙ্গেই আমি তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যাব। পরের দিন সোহানার মনে কিছুটা ভয় ছিল, কিন্তু মায়ের আশ্বাস তাকে শান্ত রাখল। পরের দিন স্কুল ছুটি হওয়ার পর মা তাকে আনতে স্কুলের সামনে এসে দাঁড়ালেন। স্কুলের গেট দিয়ে বের হওয়ার সময় সোহানার চোখ পড়ল মায়ের দিকে। মাকে বাইরে অপেক্ষা করতে দেখে সোহানা এক চিমটি হাসি দিয়ে বলল, আম্মু, তুমি কি আমাকে এখনই ডাক্তারের কাছে নিয়ে যাবে? মা মৃদু হেসে উত্তর দিলেন, হ্যাঁ, আজই তোমাকে নিয়ে যেতে হবে। আমরা সরাসরি ডাক্তারের কাছে যাব, সেখান থেকে কাজ শেষ করে দ্রুত বাসায় ফিরে আসব। তোমার আব্বু বাসায় ফিরে যদি আমাদের না পায়, তাহলে তিনি রাগ করতে পারেন, তাই তার আগে বাসায় ফিরতে হবে। সোহানা নিজের চুলে হাত বুলিয়ে বলল, ঠিক আছে আম্মু, তাহলে চলো এখনই ডাক্তারের কাছে যাই। মা মেয়ের হাত শক্ত করে ধরে বললেন, চিন্তা করো না, সব কিছু ঠিক হয়ে যাবে। ডাক্তার শুধু তোমাকে একটু দেখবেন, আর কিছুই নয়।
সোহানা মায়ের দিকে তাকিয়ে একবার ভরসার হাসি দিল। এরপর তারা দুজন ধীরে ধীরে হাসপাতালের পথে রওনা দিলেন। যদিও সোহানা মায়ের কথায় আশ্বস্ত ছিল, তার মনে একটি হালকা উদ্বেগ হেঁকেই গেল। অন্যদিকে মায়ের মনে চলছিল একের পর এক প্রশ্ন, এই রহস্যের সমাধান কি? সত্যি জানতে হলে আজকেই ডাক্তার দেখানোই তার একমাত্র উপায়। এবং ভয় পেয়ে গেলেন। তিনি ভাবতে লাগলেন, না জানি আমার মেয়ের পেটে কি অসুখ ধরা পড়বে। তারপর ডাক্তার আল্ট্রাসোনোগ্রাম রুমে চলে গেলেন। সেখানে গিয়ে সোহানাকে বেডের ভেতর শুইয়ে দিলেন এবং আল্ট্রাসাউন্ড করা শুরু করলেন। তিনি যখন আল্ট্রাসাউন্ড করছিলেন তখন তাকে স্বাভাবিক দেখা যাচ্ছিল না, কিন্তু যখন তিনি পেটের ভেতর আল্ট্রাসাউন্ড মেশিনটি ধরলেন তখন তিনি অবাক এবং বিস্ময়ের সাথে বলে উঠলেন, আস্তাগফিরুল্লাহ, আমি কি দেখতে পাচ্ছি? সোহানার আম্মু অবাক হয়ে ডাক্তারকে জিজ্ঞেস করলেন, কি দেখতে পাচ্ছেন ম্যাডাম? আমার মেয়ের কি কোনো খারাপ রোগ হয়েছে? ডাক্তার বললেন, না, আপনার মেয়ের কোনো খারাপ রোগ হয়নি, তবে যেটা দেখা যাচ্ছে তার জন্য আপনি, আমরা কেউই প্রস্তুত নই। সোহানার আম্মু অনেক ভয়ে ভয়ে বললেন, কি হয়েছে? ডাক্তার তখন বললেন, আপনার মেয়ে প্রেগনেন্ট। এটা শুনে সোহানার মায়ের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। তিনি আতঙ্কিত হয়ে ডাক্তারের কাছে জিজ্ঞেস করলেন, আপনি কি বলছেন? ডাক্তার বললেন, হ্যাঁ, আমি ঠিকই বলছি, আপনি একটু কম্পিউটারের স্ক্রিনের দিকে তাকিয়ে দেখুন, আপনার মেয়ের পেটের ভেতর বাচ্চা নড়াচড়া করতে দেখা যাচ্ছে। এটা দেখে সোহানার মা কিছুতেই নিজের চোখকে বিশ্বাস করাতে পারছিল না। তিনি বারবার ডাক্তারের কাছে বলছিলেন, আপনার বোধহয় কোথাও ভুল হচ্ছে, আপনি একটু ভালো করে পরীক্ষা করে দেখুন। আমার মেয়ে তো কখনোই কোনো পুরুষের কাছে যায়নি এবং সে কোনো ছেলের সাথে খেলাও করেনি। বাসায় আমি এবং আমার মেয়ে থাকি, আমার বাসায় অন্য কোনো পুরুষের আগমনও কখনো ঘটেনি। আমার স্বামী মাসে 2-1 বার বাসায় আসে, তাও আবার 2-3 দিনের জন্য। তবে কিভাবে আমার মেয়ের সাথে এমন ঘটনা ঘটতে পারে? আপনি ভালো করে একটু পরীক্ষা করুন ম্যাডাম, এবং দেখুন আপনার কোথাও কোনো ভুল হচ্ছে কিনা। ডাক্তার তখন গম্ভীর মুখে বললেন, আমি সব কিছুই স্পষ্ট দেখতে পারছি, আপনার মেয়ের পেটের ভেতর থাকা বাচ্চাটি এখন অনেক বড় হয়ে গেছে। এই কথা শুনে সোহানার মা হতভম্ব হয়ে গেল। এক ধরনের অসহায়ত্বের সুরে তিনি ফিসফিস করে বললেন, আমি এখন কি করব ডাক্তার? যদি এই ঘটনা জানাজানি হয়ে যায় তাহলে আমাদের মান সম্মান ধুলোর সাথে মিশে যাবে। আমার স্বামী এই দোষ পুরোপুরি আমার উপরে চাপাবে। তিনি সবসময় বলেন, তোমার মেয়ে সবসময় তোমার সাথেই থাকে, তাহলে এমন কিছু কিভাবে হলো? আমি কিভাবেই তার প্রশ্নের উত্তর দিব? তিনি যদি আমার কোনো উত্তর না পান তাহলে হয়তো আমাকে শেষ করে ফেলবেন। ম্যাডাম, প্লিজ আমাকে সাহায্য করুন, আমি এখন কি করতে পারি? ডাক্তার মৃদুস্বরে বললেন, আপনার মেয়ের গর্ভের বাচ্চা অনেক বড় হয়ে গেছে, এটাকে এখন নষ্ট করা সম্ভব নয়, বরং আমাদের এখন তার প্রতি যত্ন নেওয়া উচিত। বাচ্চা জন্মের পর কি করা হবে তা নিয়ে পরে সিদ্ধান্ত নিতে হবে, কিন্তু কোনো ঝুঁকি নেওয়া যাবে না। আপনার মেয়ের জীবন এখন সবচাইতে গুরুত্বপূর্ণ। মায়ের চোখে জল এসে গেল। কিন্তু যদি আয়েশা বাচ্চা প্রসব করে তাহলে তো সবাই জেনে যাবে, আমার স্বামীও জেনে যাবে, তখন কি হবে? প্লিজ ম্যাডাম, আপনি কোনো উপায় বের করুন, আমাকে এই মহান বিপদ থেকে উদ্ধার করুন। ডাক্তার শান্তভাবে বললেন, এখন আর কোনো কিছু করার নেই। যদি আমি কোনো হস্তক্ষেপ করি তাহলে আপনার মেয়ের জীবন ঝুঁকিতে পড়বে, তার জীবন বাঁচানো এখন প্রধান কাজ। মা মেয়েকে ডাকলেন। সোহানার কাছে গিয়ে কান্নাজড়িত কণ্ঠে বললেন, আমার অনুরোধ, দয়া করে তুমি আমাকে বলো, তোমার সাথে কে এই খারাপ কাজটি করেছে? কে তোমার ক্ষতি করেছে? কেউ কি তোমার সাথে এই নোংরা কাজ করেছে? সোহানা ভয়ে, বিভ্রান্তিতে এবং অসহায়ত্বে বলল, মা, তুমি কি বলছো? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমার কি কোনো মারাত্মক রোগ হয়েছে? মা তার চোখ মুছতে মুছতে বললেন, না, তুমি অসুস্থ নও, কিন্তু তোমার সাথে কিছু একটা ঘটেছে। তোমার পেট এভাবে বড় হয়ে যাচ্ছে কেন? তুমি কি কোনো ছেলের সাথে একা কোথাও গিয়েছিলে? কেউ কি তোমাকে স্পর্শ করেছিল? সোহানা আরও বিভ্রান্ত হয়ে বলল, মা, আমি তো কখনোই কোনো ছেলের সাথে কথাও বলিনি, কখনো কারোর কাছে যাইনি, আমি সবসময় তোমার সামনেই থাকি। এসব কেন হচ্ছে আমি নিজেও জানি না। মায়ের মন তখন টুকরো টুকরো হয়ে যাচ্ছিল। একদিকে মেয়ের এই অবস্থা, অন্যদিকে সামাজিক কলঙ্কের ভয়। তিনি বুঝতেই পারছিলেন না এই পরিস্থিতিতে কিভাবে তিনি বের হবেন। এগুলো কথা শুনে সোহানা যেন নিজের হুঁশ হারিয়ে ফেলল। সে তার মায়ের মুখের কথায় একদম বিশ্বাস করতে পারছিল না। সোহানা বারবার বলছিল, আম্মু, তুমি এটা কি বলছো আমাকে? আমি তোমার কথা বিশ্বাস করি না। তুমি তো জানো আমার বয়স খুবই অল্প এবং আমি কোথাও যাইনি একা, কখনোই তুমি আমাকে একা কোথাও কখনো পাঠাওনি। আমি তো নিজের ব্যাপারে সম্পূর্ণ জানি, তবে কেন আমার সাথে এমন ঘটনা ঘটল? এটা কি অলৌকিকভাবে আমার পেটের ভেতর চলে এসেছে? এই কথার উত্তরে তখন সোহানার মা বলল, না মা, এটা অলৌকিক বিষয় নয়। তুমি একটু মনে করে দেখো, তোমার সাথে কেউ কি কখনোই এমন নোংরা আচরণ করেছে?
সোহানা বারবার একই উত্তর দিচ্ছিল। সে বলছিল, আমি কখনোই কোনো পুরুষের কাছে যাইনি এবং কোনো পুরুষ আমাকে স্পর্শ পর্যন্ত করেনি। ডাক্তার আবার বললেন, ভয় নেই তোমার, তুমি যা সত্য তাই বলতে পারো, কোনো সমস্যা নেই, আমরা সেটা ম্যানেজ করব। কিন্তু সোহানা বারবার বলছিল, আমি কখনোই এই ধরনের কোনো কাজ করিনি এবং এই ধরনের কোনো কাজ আমি কখনোই করব না। আমার পরিবার আমাকে এই শিক্ষা দেয়নি। এই কথাগুলো শুনে সোহানার আম্মু এবং ম্যাডাম অনেক অবাক হয়ে গিয়েছিলেন। একটা মেয়ে কিভাবে অলৌকিকভাবে গর্ভবতী হতে পারে এটা তাদের মাথায় একদম কাজে আসছিল না। তারা বারবার অবাক হয়ে যাচ্ছিলেন। তারপর ডাক্তারকে সোহানার আম্মু জিজ্ঞেস করলেন, ম্যাডাম, এখন আমি কি করতে পারি? আপনি আমাকে একটু সুন্দর পরামর্শ দিন, যাতে করে আমার মান সম্মান রক্ষা করতে পারি এবং আমার সংসারকে বাঁচাতে পারি। সেই বুদ্ধি ও পরামর্শ দিয়ে আপনি আমাকে সাহায্য করুন। ডাক্তার তখন বলে উঠলেন, আপনার মেয়ের সন্তান প্রসবের সময় চলে এসেছে, হয়তোবা আর 2 মাস সময় লাগতে পারে। আপনি এই 2-3 মাস আপনার মেয়েকে তার বাবার চোখ থেকে দূরে রাখুন। সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর আমি সমস্ত কিছুর ব্যবস্থা করে দিব। নিঃসন্তান অনেক মানুষ আছেন যারা আমার কাছে আসে সন্তানের জন্য। আমি সোহানার গর্ভে থেকে ভূমিষ্ঠ হওয়া সন্তানটি তাদেরকে দিয়ে দিব। তবে এতদিন আপনার মেয়েকে আপনার কাছে হেফাজতে রাখতে হবে। তাকে স্বাস্থ্যকর ও পুষ্টিকর খাবার খাওয়াতে হবে এবং তার যথাযথ যত্নের প্রয়োজন। সে অল্প বয়সী একটি মেয়ে, তার শরীরে এমন একটা ঘটনা ঘটে গেছে যেটা তার শরীরের সাথে একদম বেমানান। তাই এখন আপনার উচিত হবে আপনার একমাত্র কন্যা সন্তানটিকে নিজের কাছে হেফাজতে রাখা এবং তার বাবার চোখের আড়ালে রাখা, যেন তার বাবা কখনোই এই ঘটনা বুঝতে না পারে। তখন সোহানার আম্মু বললেন, তাহলে আমি এক কাজ করি, সোহানার আব্বুকে বলি যে আমার আম্মুর শরীর অনেক খারাপ, আমি কয়েকদিনের জন্য আমার মায়ের বাসায় থাকতে চাই এবং সেখানেই আমি আমার মেয়ের সেবা যত্ন করব এবং সেখানেই আমি 2-2.5 মাস দিব এবং আমার সন্তানকে নিয়ে। তারপর যেই কথা সেই কাজ। সোহানার আম্মু নিজের বাপের বাড়িতে নিয়ে গেলেন এবং তার মাকে সমস্ত ঘটনা খুলে বললেন এবং এই সব কিছু গোপন রাখার কথাও বলে দিলেন। সোহানার বাবাকে সোহানার মা বলে দিলেন, সোহানার স্কুলে অনেক দিন ছুটি, স্কুল বন্ধ, তাই সোহানার নানুও অনেক অসুস্থ এবং তারা সেখানে কিছুদিন থাকতে চায় এবং তিনি তার মাকে সেবা যত্ন করতে চান। সোহানার বাবা এ ব্যাপারে কোনো দ্বিমত করলেন না। এভাবেই দেখতে দেখতে 2 মাস অতিক্রম হয়ে গেল। কিন্তু এখন সোহানার অবস্থা দিন দিন অবনতি হচ্ছিল। কখনোই তার কোমরে ব্যথা, কখনোই তার পেটে ব্যথা, কখনোই তার পায়ে ব্যথা এবং তার পা ফুলে গিয়েছিল। আর এদিকে তার পেট থেকে সন্তান প্রসব করার সময় ঘনিয়ে আসছিল। হাতে ছিল মাত্র 1 থেকে 2 দিন। তখনই সোহানার মা সেই ডাক্তারের কাছে গেলেন এবং ডাক্তারকে জিজ্ঞেস করে বললেন, আপনি 2 মাস সময় দিয়েছেন, 2 মাস অতিক্রম হয়ে গিয়েছে, আর 2 থেকে 3 দিন বাকি। এখন কি করা যায় আপনি বলুন। সোহানাকে দেখে সেই ডাক্তার ভুরু কুচকিয়ে বললেন, সমস্যা তো আরও একটি হয়ে গিয়েছে, তার পেট স্বাভাবিকের তুলনায় অনেক বড় হয়ে গিয়েছে। আসলে তার সাথে কি ঘটেছে তা চিকিৎসক বিজ্ঞানও হার মানছে। যাই হোক, আমরা তাকে অপারেশন থিয়েটারে নিয়ে যাই এবং সেখানে নিয়ে তাকে অপারেশন করি, বাকিটা আল্লাহর ইচ্ছা। আল্লাহ কি করেন না করেন তিনি ভালো জানেন, কিন্তু আপনি সোহানা এবং তার সন্তানের জন্য দোয়া করুন। এরপর দীর্ঘ 4 ঘণ্টা অপারেশন করার পরে সোহানা সুস্থ এবং সবল পরপর 2টি সন্তানের জন্ম দিল। এই 2টি সন্তানকে দেখে সোহানার মা হতভম্ব হয়ে গেল। সে সামান্য কম বয়সী একটা মেয়ে কিভাবে পরপর 2টি সন্তানের জন্ম দিতে পারে? যদিও এটি ছিল সেই ডাক্তারের অভিজ্ঞতার একটি প্রমাণ, কারণ এর আগে সেই ডাক্তার এমন কোনো কেস হ্যান্ডেল করেনি। তাই তো তিনি চেয়েও সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করতে পারেননি, কারণ এই মেয়েটির জীবন ঝুঁকিতে পড়ে যেত এবং একটি সুন্দর সংসার নষ্ট হয়ে যেত। যদিও এই সন্তানগুলো হয়েছিল সিজারের পদ্ধতিতে, তাই তো হাসপাতালে 7 থেকে 9 দিন সোহানাকে থাকতে হয়েছিল গভীর পর্যবেক্ষণে। বাচ্চা জন্ম হওয়ার 2 থেকে 3 দিন পরেই সেই বাচ্চাগুলোকে হ্যান্ডওভার করে দেয়া হলো। যদিও সোহানা অনেক অসুস্থ ছিল, তাকে প্রত্যেক দিন মেডিসিন প্রয়োগ করা হতো, এমনকি অ্যান্টিবায়োটিক ওষুধ সেবন করাতে হতো। সে ধীরে ধীরে সুস্থ হয়ে গেল। যদিও এই ঘটনা কোনো স্বাভাবিক ঘটনা ছিল না, তাই তো সোহানার মা সেই ডাক্তারকে হাত জোর করে অনুরোধ জানিয়েছিলেন এবং এই ঘটনাটি যেন বাইরের না জানে। কিন্তু সেই ডাক্তার একজন শিক্ষিত মহিলা ছিলেন।
তিনি চাননি যে এই ঘটনা যা সোহানার সাথে ঘটেছে তা অন্য কোনো মেয়ের সাথে ঘটে। তাই তো তিনি সোহানার আম্মুকে ওয়াদা দিয়েও তা ভঙ্গ করেছেন, এবং তাই তো তিনি তাদের এলাকার থানায় একটি মামলা দায়ের করেন। সেখানে উল্লেখ করেন যে সমস্ত ঘটনার কিছু, কিন্তু তার সাথে এই ঘটনাটি হয়েছে বা কে করেছে তিনি এই সম্পূর্ণ নাম অজ্ঞান হিসেবেই লেখেন। তাই তো তার মামলার ওপর ভিত্তি করে পাকিস্তানি পুলিশ তদন্তে নামে, আর সেই তদন্ত দীর্ঘ 4 থেকে 5 মাস চলতে থাকে, কিন্তু কোনো নাম বা নিশানা পাওয়াই যাচ্ছিল না। পুলিশেরা এক পর্যায়ে যেয়ে হাল ছেড়ে দেয়, কিন্তু তার পরপরই ঘটে আরও একটি ঘটনা। কিন্তু ঠিক তারপরই ঘটে আরও একটি ঘটনা, আর সেটি হলো সেই হাসপাতালেই একটি মেয়ে অ্যাডমিট হয় পেটে যন্ত্রণা নিয়ে, এবং তার অবস্থা হয়েছিল সোহানার মতোই। সোহানাকে যে চিকিৎসক ডেলিভারি করিয়েছিলেন সেই চিকিৎসকই এই মেয়েটিকে দেখতে পান, এবং তার হাতেই এই দায়িত্বটি এসে পড়ে। যেহেতু চিকিৎসকটি এর আগে এরকম কেস হ্যান্ডেল করেছেন, তাই তো তিনি নিশ্চিত হয়ে গিয়েছিলেন যে তার পেটেও সোহানার মতো বাচ্চা রয়েছে। তাই তো তিনি কাউকে কিছু না জানিয়ে সেই মেয়েটির মাকে সব কিছুই খুলে বললেন। যদিও তার মা এগুলো মানতে নারাজ ছিল, কিন্তু তারপর যখন আল্ট্রাসোনোগ্রাফি করা হলো তখন দেখা গেল সোহানার মতোই এই মেয়েটির পেটে বাচ্চা, কিন্তু সেই বাচ্চাটি ছিল মৃত। তাই তো তাড়াহুড়া করে সেই চিকিৎসক মেয়েটির জীবন বাঁচানোর জন্য সেই মেয়েটিকে অপারেশন করালেন এবং বাচ্চাটিকে বের করলেন মৃত অবস্থায়। এই ঘটনাটি দেখে সেই চিকিৎসক আর চুপ করে বসে রইলেন না। তাই তো তিনি আবারও পুনরায় এই মামলা চালু করলেন এবং উপযুক্ত প্রমাণ হিসাবে পুলিশদের এই মেয়েটি এবং মেয়েটির পরিবারের দ্বারস্থ করলেন। আর তাই তো পুলিশেরা তাদের জিজ্ঞাসাবাদ করে। এক পর্যায়ে জানা যায় যে মেয়েটি প্রত্যেক দিন কী করে না করে সব কিছুই। সেই সব কিছুর ওপর ভিত্তি করেই পুলিশ চুলছেঁড়া বিশ্লেষণ শুরু করে। সব কিছুই বিশ্লেষণ করে তারা যেটি জানতে পারল, সেটা শোনার পর হয়তো সোহানার পরিবার এবং সেই ভুক্তভোগী মেয়ে এবং বাবার কেউই প্রস্তুত ছিল না। এমনকি আপনিও নিজেও অবাক হয়ে যাবেন যে এই ঘটনাটা এমন একজন ব্যক্তি ঘটিয়েছে যেটা আপনার মাথায় কখনো আসেনি। হ্যাঁ প্রিয় বন্ধুরা, আপনারা এখনও কল্পনাও করতে পারেননি যে কার মাধ্যমে এরকম ঘটনাটি ঘটেছে। পুলিশ তদন্ত করে দেখতে পেল যে সোহানা এবং তার বাকি সব মেয়েরা যে মক্তবে সকালবেলা মক্তবে কোরআন তেলাওয়াত করত, কোরআন শিখতে যেত, সেই মক্তবের একজন খাদিম ছিলেন যার চরিত্র ছিল খুবই খারাপ। যদিও সেই মেয়েরা খাদিম সাহেবের কাছে পড়ত না, তারা পড়ত সেই মসজিদে, কিন্তু যখনই মেয়েরা মক্তবে বসে কোরআন শরীফ পড়ত তখনই পেছন থেকে সেই খাদিম সাহেব সেই মেয়েগুলোর দিকে কুদৃষ্টিতে তাকাত। আর এভাবেই দেখতে দেখতে একদিন সেই ইমাম সাহেব সেই মেয়েগুলোকে এক গ্লাস পানি দিলেন এবং বললেন, এটি আমার দরুদ পড়ো পানি, তোমরা খেয়ে নাও, তোমাদের দিন ভালো কাটবে। আর মেয়েরাও স্বাচ্ছন্দ্যে সেই পানিগুলো পান করত, কিন্তু সেই পানিগুলোর ভেতরে মেশানো থাকত ঘুমের ওষুধ, এবং সেই ওষুধযুক্ত পানি খেয়ে এক এক দিন এক একটি মেয়ে জ্ঞান হারা হয়ে পড়ত। এবং তখনই সেই খাদিম সাহেব সেই মেয়েটিকে ঘরে তুলে এনে নিজের শারীরিক চাহিদা মেটাত। আর এভাবেই দেখতে দেখতে একের পর এক মেয়ে গর্ভবতী হতে থাকে। আর এই ঘটনাটি তখনই জানতে পারা যায় যখন পুলিশ বাহিনী এই ঘটনার ওপরে ভিত্তি করে মসজিদ এবং তার আশপাশ এলাকার সিসিটিভি পর্যবেক্ষণ করে। আর তখনই দেখা যায় মক্তবের একটি সিসিটিভি ক্যামেরায় খাদিম সাহেব মেয়েটিকে কোলে নিয়ে তার নিজের কামরার দিকে যাচ্ছে। তাই তো সেই মেয়েগুলো কিছুই জানত না যে আসলে তাদের সাথে কি করা হচ্ছে বা কি করা হয়েছে। তাই এই সব ঘটনা সেই সিসিটিভি ক্যামেরার দ্বারা প্রমাণ পাওয়া যায়। আর এই সব কিছু যখন প্রকাশ পেল তখন গ্রামের সমস্ত লোকজন জড়ো হলো এবং সেই খাদিম সাহেবকে কঠিন শাস্তি দেওয়া হলো, তাকে জেল এবং জরিমানা করা হলো, এবং তখন থেকেই তিনি জেলের ভেতরেই বন্দী রয়েছেন। এই ঘটনার পর থেকেই শহরের সবাই নিজেদেরকে অনেক সচেতন করে নিল এবং সবাই অনেক সচেতন হয়ে গেল। পুরো দেশ জুড়ে এই ঘটনাটার তোলপাড় সৃষ্টি হয়েছিল। এই ঘটনার পর সমাজের মানুষজন উপলব্ধি করল যে শিশুদের নিরাপত্তা এবং সুরক্ষার ব্যাপারে আরও বেশি সচেতন হওয়া দরকার। শহরে বিভিন্ন সচেতনতার প্রোগ্রাম শুরু করা হলো, যাতে করে ছোট বাচ্চাদেরকে নিরাপদে রাখা যায় এবং তাদের সাথে এই ধরনের ঘটনা যেন পুনরায় না ঘটে। আজকের মতো এখানেই শেষ করছি। ফ্যাবেলের সাথে থাকতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি চাপুন, যাতে কোনো নতুন গল্প মিস না হয়। আবার দেখা হবে আগামী গল্পে। ততদিন পর্যন্ত ভালো থাকুন এবং সুরক্ষিত থাকুন।